এখানে হাঁটুর মধ্যে মারছে, পায়ের নিচে মারছে, আন্ধাগুন্দা মারা যেটাকে বলে। উনি আমার কথা শুনলেন না, উনি আমাকে ধইরা 2টা মামলা দিয়ে দিলেন। এডিসি নাজমুল এই আওয়ামী জাহিলিয়াতের একজন দানব। অনতিবিলম্বে আমি তাকে গ্রেপ্তার করে সে আরও যাদেরকে হয়রানি করেছে তাদের প্রতিকারের দাবি জানাচ্ছে। ফজলুল করিম রুশো, বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার দুর্গাপুর গ্রামে। বেসরকারি চাকরিজীবী রুশো 2016 সালের 5 নভেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সরকার বিরোধী পোস্টে লাইক এবং কমেন্ট করার কারণে ডিবির এডিসি নাজমুল সুমন সাইবার উনি আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেন। তারপর প্রায় 2 দিন আমাকে গুম করে রাখেন। তারপর বিভিন্নভাবে উনি আমাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা করেন, কিন্তু আসলে মূলত আমাকে যে কারণে উনি অ্যারেস্ট করছেন তার কোনোটাই আমি ছিলাম না। সেদিন মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে আটক হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুশো। ছাত্র জেনেও পুলিশ তাকে করুণা করেনি, উল্টো আইসিটি আইনের মামলায় জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে এসে দেখেন সোশ্যাল মিডিয়ার ভিন্ন এক চিত্র। আমি আসার পরে ওনার যে ফেসবুক প্রোফাইলটা আমি এটা দেখলাম, দেখার পরে দেখি যে উনি আমাদেরকে যে অ্যারেস্ট করছে এটা গর্ব করে প্রচার করতেছে, এবং ওনার একটা ছিল যে উনি কাউকে কোনো আসামিকে গ্রেপ্তার করলে সাথে সাথে উনি পার্টি দিত, ট্রিট দিত, বিভিন্ন সহকর্মীদের বিভিন্নদের ট্রিট দিত, মানে একটা পৈশাচিক খেলা, একটা পৈশাচিক অবস্থা। তারপর উনি বিভিন্ন এমনভাবে ফেসবুকে পোস্ট দিত, এখন ওনার আইডি, ওনার হোয়াটসঅ্যাপ সবই ডিলেক্ট, উনি সবই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন এই 5ই আগস্টের পরে। মানে উনি এক কথা, একটা দানবের কাছে তো মানবতা বলতে কিছু থাকে না, উনি হচ্ছে সেই দানব। রুশোর অভিযোগ আলোচিত গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে, যিনি দীর্ঘদিন ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার, পরবর্তীতে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে বরিশালে ওএসডি করে বদলি করা হয়। শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা, সরকারের কোনো খারাপ কাজের সমালোচনা করা। আমরা তো বলছি যে বিগত সরকারের আমলেও অনেক কাজই হয়েছে ভালো, সেটা আমরা মানে ভালো হিসেবে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু যেটা খারাপ সেটা তো আমরা বলতে পারি অ্যাজ এ সুনাগরিক হিসেবে। সেটাকে উনি সহ্য করতেন না। ফজলুল করিম রুশোর অভিযোগ, লঘু পাপে তাকে গুরুদণ্ড দেয়া হয়েছে, যেটা আওয়ামী সরকারের দমনপীড়ন নীতিরই প্রতিফলন। আর এই বিরুদ্ধমত দমনে অতি উৎসাহ নিয়ে কাজ করতেন গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম। এডিসি নাজমুল এই আওয়ামী জাহিলিয়াতের একজন দানব। এই দানবকে যদি আপনারা মানে আইনের আওতায় না আসেন তাহলে এই 24-এর আন্দোলন সফলকাম হবে না। আমি এই জাহিলিয়াতের যে দানব ছিল, আওয়ামী জাহিলিয়াতের যে দানব ছিল, এই দানবের আমি বিচার চাই। চার্জশিটে রুশোর মামলাটিতে পর্নোগ্রাফি আইন সংযুক্ত করে পুলিশ। 8 বছর পর সেই মামলা থেকে খালাস পেয়েছেন ঠিকই, কিন্তু ভুলতে পারেননি যন্ত্রণা। তাই গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে ক্ষোভের শেষ নেই। ওনার অফিসে, ওনার কার্যালয়টিকে আমি বলবো, যদি ভুল না করে থাকি, সেটা ছিল একটি আওয়ামী লীগের কার্যালয়। উনি বাইরে সিভিলিয়ান দাঁড় করে সেই সিভিলিয়ানের সামনে অন্য সিভিলিয়ানকে টর্চার করত। বাংলাদেশের আইনে কিন্তু এটা পরিপন্থী। ফজলুল করিম রুশোর মতো এমন অনেক ভুক্তভোগীর সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামের খপ্পরে পড়ে যারা অর্থবিত্ত, সময় তো বটেই, ন্যূনতম সামাজিক মানমর্যাদাটুকুও হারিয়েছেন, অথচ গুরুতর কোনো অপরাধে তারা জড়িত ছিলেন না। যে তার সাথে দেখা করতে যাই, তো তার সাথে দেখা করতে যাওয়ার মানে গিয়ে দেখি যে অলরেডি সে মানে অ্যারেস্টেড, এবং আমাকেও তখন হচ্ছে অ্যারেস্ট করা হয় আর কি। তার মাধ্যমেই তার মানে আমি যে যাচ্ছি, আমি যে কে, এইটাও তখন নাজমুল জানতো না। ঘটনা 2018 সালের। ব্যবসায়ী মাকসুদুর রহমান হঠাৎ খবর পান তার এক বন্ধুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
কারণ তিনি ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিতেন। সেই বন্ধুর খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গেলে মাকসুদুরকেও আটক করা হয়। যেমন জঙ্গিবাদের যে ট্যাগটা তারা দেয় যে আমি একটা জঙ্গিবাদী কথা বলছি, কেন বললি তুই জঙ্গিবাদী কথা, এবার তোরে মারি, কোনো কথা নেই। ওইখানে যাওয়ার পরে হইতেছে যে এক ডোজ দিয়ে দেয়, মানে বাসুরাতে বিড়াল মালা যেটাকে বলে ওরা মনে ওইটা করে আর কি, যে মানে প্রথমেই আপনার ভিতরে একটা ভয় ঢুকে দিবে। ব্যাপকভাবে মারধর করছে আমাকে, মানে মানে একটা লাঠি নিয়ে আন্ধাগন্ধা মারা যেটাকে বলে, মানে এইভাবে মনে হাত হ্যান্ডকাপটা হইতেছে যে হাত এইভাবে দিয়ে হইতেছে যে মানে পায়ের নিচেও মারছে, এখানে হাঁটুর মধ্যে মারছে, পায়ের নিচে মারছে, এবং হচ্ছে যে মানে মানে আন্ধাগন্ধা মারা যেটাকে বলে, আন্ধাগন্ধা। এবং আমার ওইখানে ওই মাইরে হইতেছে যে আমার এইখানে একটা বাড়ি খেয়েছিলাম, ওই বাড়ি আমার ব্যথা মানে এই কয়েকদিন আগে গেল, প্রায় 4-5 বছর 6 বছর পরে কয়েকদিন আগে এই ব্যথা গেল আর কি। তো বিষয়টা হচ্ছে মানে ওইখানে নেওয়ার পরে আপনার কোনো কথা বক্তব্য, মানে বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়টা দেখার যে আপনি কি মানে এটা ওরা একটা 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 ইনস্টিটিউশনালাইজ একটা করে ফেলছিল বিষয়। প্রায় 1.5 মাস গুম করে রাখা হয়েছিল মাকসুদুর রহমানকে। পরবর্তীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 18 মাস কারাভোগ করেন, যে মামলায় মাকসুদুরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ও সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগ আনা হয়েছিল। ক্ষমতায় বুঁদ হয়ে যাওয়া গোয়েন্দা কর্মকর্তা নাজমুল শুধু বিরুদ্ধমত দমনেই সক্রিয় ছিলেন না, সাইবার অপরাধ ঠেকানোর নামে আপোষ মীমাংসার দরবারও বসিয়েছিলেন তিনি। তার টাকা কামানোর ফিরিস্তি নিয়ে ফিরছি একটা বিরতির পর। নাসিম, আমি তো সবাই মতিউর রহমান পেশায় ইউটিউবার, তবে পরিচিত মুখ নন, কারণ ক্যামেরার সামনে নয় পেছনটাই কাজ করেন তরুণ এই যুবক। ঠিক মতো অফিসে আসতেছে, ভালো করে স্ক্রিপ্ট নিচ্ছে। নেক্সট ভিডিও কেমন হবে আশা করতেছো? অনেক সুন্দর হবে, আমরা সবাই খাটাখাটি করতেছি। নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অজপাড়া গ্রামের বাসিন্দা মতিউরের শুরুটা 2017 সালে। বেকারত্ব যখন মতিউর এবং তার পরিবারকে ঘিরে ধরেছিল, নিঃশেষ করে দিচ্ছিল আস্তে আস্তে, ঠিক তখনই কন্টেন্ট ক্রিয়েটিং বা ভিডিও বানানোর কাজকে পেশা হিসেবে বেছে নেন। আমার প্রথম ইনকাম আসলো $100। তো আমি আমার বাবাকে বললাম যে আমি ইনকাম করছি, চলো টাকা উঠাতে যাব। তো আমার বাবা প্রথমে বিশ্বাস করেনি। তো আমার মা বললো যে ইউটিউবের টাকা আসলে টাকাটা কীরকম, আমাকে একটু নিয়ে এসে দেখাস। হ্যাঁ, তো এগুলো হাস্যকর অনেক ইতিহাস আছে। পরবর্তীতে আমি আমার বাবাকে নিয়ে গেলাম, আমার প্রথম টাকা ওটা আমার বাবার হাতে দিলাম। $100 ছিল, প্রায় তখন 9,000 টাকার মতো। মজাদার সব ভিডিও বানিয়ে মতিউর তার 6টি ইউটিউব চ্যানেলে আপলোড করেন। সব মিলিয়ে ফলোয়ার সংখ্যা প্রায় 2 কোটি। বাংলাদেশে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এটি অন্যতম মাইল ফলক। আসলে এই ইউটিউবে ঢুকছি, যদি 5 থেকে 7,000 টাকা ইনকাম করা যাইতো, আমার ফ্যামিলির সাপ্তাহিক যে হাট বাজার করতে হয়, এটার টাকাটা যদি আমি পাইতাম, এটার উদ্দেশ্যে আমি এই ইয়াতে ঢুকছি, ইউটিউবে কাজ করতে ঢুকছি। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে আমি এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ক্যামেরা ঠিক আছে। ইউটিউবিং করে মতিউর নিজের পায়ে দাঁড়িয়েছেন, সাথে পরিবারেরও হাল ধরেছেন। তার এই কাজের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে গ্রামের শতাধিক মানুষের। 100 ফাইন করছো। মতিউরের টিমে যারা কাজ করেন তাদের বিশ্রাম এবং থাকার জায়গাও তৈরি করা হয়েছে। এক শিফট কাজ শেষে দলের লোকজন যখন দুপুরের খাবার খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল এ এক বিশাল কর্মযজ্ঞ। তবে মতিউরের এই সুখ বেশি দিন টেকেনি। অজপাড়া গায়ের ছেলেটি যখন যশ খ্যাতির চূড়ায়, সাথে অর্থবিত্তে বলিয়ান, ঠিক তখনই তার উপর কুনজর পড়ে গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের। 2020 সালে আমাকে ডিবি থেকে নক করা হয়। ওনারা বলেন যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি আমাদের সাথে এসে দেখা করো। তো আমি বললাম যে স্যার কবে আসবো? তো উনি বললেন যে তুমি কাল দিন পরে অবশ্যই তোমাকে আসতে হবে, তুমি যদি না আসো তাহলে আমি তোমার উপরে মামলা করে দেবো। মতিউরের শ্রমঘামে আয় করা বৈদেশিক মুদ্রায় নজর দিয়েই ক্ষান্ত হননি নাজমুল।
অনৈতিক চাওয়া পূরণ না করায় দুটি মামলার পর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আটক অবস্থায় তার কাছ থেকে সর্বাধিক ফলোয়ারের মাহা ফান টিভি ইউটিউব চ্যানেলটিও হাতিয়ে নেওয়া হয়। আমার কাছে একটা দাবি করেন, আমি বলি যে কেন স্যার, আমি এটা কেন দিব, আমি তো আর অন্যায় কোনো কিছু করি না। উনি আমার কথা শুনলেন না, উনি আমাকে ধরে দুইটা মামলা দিয়ে দিলেন। একটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে আর একটা হচ্ছে পর্নোগ্রাফি আইনে। সেই থেকে মতিউরের মাহা ফান টিভি গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের দখলে। সেখান থেকে টাকাও তুলছেন নিয়মিতভাবে। তার উপর চ্যানেল সচল রাখতে মতিউরেরই এক সহকর্মীকে জোরপূর্বক কাজে লাগান। জেল থেকে 7 দিন পর পর বাসায় কথা বলা যাইতো। তো যখন আমার টাকাটা ট্রান্সফার হবে ব্যাংক অ্যাকাউন্টে, আমি বাসাতে কথা বললাম, আমার বাবার সাথে কথা বললাম। আমি বললাম যে বাবা দেখো, ব্যাংকে খোঁজ নাও যে আমার তো টাকা ঢুকে যাওয়ার কথা, টাকাটা ঢুকছে কিনা। তো বাবা আমাকে বলে যে তোমার টাকা ঢুকে নিকো। জেল থেকে আসার পরে আমি আর ঢাকাতে দেরি করিনি। আবার জেল থেকে বাড়ায় ওখানে দেরি করে আবার ঢুকে দেবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। আমি সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলাম। এসে এসপি স্যারকে, উনি অ্যাডিশনাল এসপি ছিলেন, আমি ওনাকে নক দিলাম যে স্যার যা হবার হয়েছে, আমি তো জানি যে আপনি আমার টাকাগুলো নিয়ে নিছেন, তো অন্তত আমার চ্যানেলগুলো আপনি ব্যাক দেন আমাকে। তো উনি বললেন যে ঠিক আছে, কয়েকটা দিন পরে আমি চ্যানেল ব্যাক দিব। আমার সবচাইতে বড় চ্যানেল, যে চ্যানেলে আমি একে একে সাবস্ক্রাইব করে করে বড় করছিলাম, উনি ওই চ্যানেলটা রেখে আমাকে সম্পূর্ণ চ্যানেল পরে ব্যাক দিয়েছেন। কিন্তু উনি পুরো এক মাসের টাকা আমার ট্রান্সফার করে নিয়েছেন। সেটা কত টাকা হবে? সেটা প্রায় 65 লাখ টাকা। আর এখন কি ওনার কাছে এখনো চ্যানেল আছে? হ্যাঁ, ওনার কাছে আমার যে ছোটো যে চ্যানেলটা ছিল, আমি যেটা তিলে তিলে বড় করছি, ওই চ্যানেল 17 মিলিয়ন সাবস্ক্রাইবার, চ্যানেলের নাম হচ্ছে মাহা ফান টিভি, ওই চ্যানেলটা ওনার কাছে আছে। এটা তো কেমন বেশি অন্যায় হয়ে গেল। এমনিতেই তো জেলে পাঠাইছে, অন্যায় হয়েছে, এটা অতিরিক্ত অন্যায় করা হয়ে গেল আমার সাথে। সে আমাকে জেলে পাঠাতে পারে, কিন্তু সে আমার তো টাকা নেওয়ার তার কোনো অধিকার নাই আমার কাছ থেকে। উনি চ্যানেল দিবেন না, উনি বলছেন যে তোমাকে বাকি চ্যানেল দিলাম, এর চ্যানেল আমি রাখবো। চাইলে তো চ্যানেল নিয়ে নিতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এখন চ্যানেল নিয়ে আর যদি বন্ধ করি, তাহলে তো উনি আমার উপরে আবার অ্যাকশান নেবেন না। ব্যাংক ওই ট্রানজেকশান চ্যানেল যেহেতু ওনার হাতে, ওই চ্যানেলে কত টাকা ইনকাম হচ্ছে আর কত টাকা ট্রানজেকশন হচ্ছে, এটা আমি বলতে পারবো না, উনি বলতে, যেহেতু চ্যানেলটা ওনার হাতে আছে। মতিউরের ব্যাংক স্টেটমেন্ট যাচাই করেও এর সত্যতা মেলে। সত্যতা পাওয়া যায় গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের সাথে মতিউরের ধারাবাহিক কথোপকথনেও। তো তোমার এই যে মাহা ফান টিভি, এ তো 50 কেউ আসে না, এর তো ভিউও হয় না। কন্টেন্ট বেশি একটা দেখো, মাত্র ভিউ তো হয় না। আর কেমনি কি বলো তো, ওই কন্টেন্টগুলো স্যার করে নেই, এগুলো স্যার কন্টিনিউ রাখতে হবে, মানে ভিডিওগুলো কন্টিনিউ রাখতে হবে। আর এখন এমনিতে স্যার ওই ফানির কন্ডিশন আগের মতো আর নাই, মানে লস স্যার। এত বড় চ্যানেলে যদি এরকম ভিউজ আসে, হ্যাঁ স্যার ওই যে সাজেশন দাও। মাহাতে যে স্টোরিগুলো দিচ্ছেন স্যার, ওইগুলোর কি স্যার আছে, মনিটাইজ হচ্ছে না? স্টোরি হ্যাঁ হচ্ছে, স্টোরি মানে স্টোরি বলতে মানে শর্ট ভিডিও। জি জি, হ্যাঁ শর্টস গুলোতে ভালোই আসে। এ পর্যন্ত আসছে হলো শর্টসে আসছে $20 এরকম। কন্টেন্ট আর একটু ভালো দিয়ে কি চ্যানেলটা স্যার, কন্টেন্ট আরো ভালো কন্টেন্ট দিতে হবে স্যার। এগুলো কন্টেন্ট সাজেশন দাও, মানে একটু মানে আমি আর তোমাকে চাপ দিতে চাই না, এখান থেকে কোনো কিছুটা করে একটা মোটামুটি করতে চাই, বুঝো না? তোমাকে পরামর্শ দাও। জি স্যার, আমি দেখি স্যার ওই চ্যানেলে কি করা যায়, একটু ভাবে চিন্তা দেখি। তোমার দেখি 4 দিনে তোমার 4 মিলিয়ন 5 মিলিয়ন হাজার থাকে। 1 মিলিয়ন হয়, আমার 1 মিলিয়ন হলে তুমি খুশি। আমি একদিনে 4 মিলিয়ন ভিউ পাইছি স্যার। এখন তো তোমার তো, আমিও তোমার বিডি ফান দেখি, বিডি ফানে দেখলাম যে 5 দিনে তোমার 4 মিলিয়ন। জি স্যার, আর আমার 5 দিনে 40,000 হয় না। যখন তুমি সর্বশেষ নাও, তখন মনে হয় কত দিন ছিল, 1 লাখ টাকা আসছিল যখন তুমি সর্বশেষ মার্চ মাসে, মার্চ না জানুয়ারির দিকে। এখন স্যার মার আরপিএম কেমন আছে স্যার? নাই তো, উঠে না তো, দেখো না তুমি, কোনো ভিউ নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পর্নোগ্রাফির মামলা দুটি যে সাজানো, গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের কথাতেই তা স্পষ্ট। অথচ ওই মামলা দুটি ওলটপালট করে দিয়েছে ইউটিউবার মতিউরের জীবন। নির্যাতন, হয়রানি, আইডি খোয়ানো, অর্থ আত্মসাৎ, শেষে জেল, কত কিছুই না ভোগ করতে হয়েছে তাকে। এখন ধরো যে তুমি এই সেক্টরে কাজ করবা আজীবন, আমিও সাইবারে কাজ করবো আজীবন। এখন সম্পর্কটা তোমার তো ধরো যে একদিনের না,
জি স্যার। আর আরেকটা বিষয় স্যার, স্যার ওই পর্নোগ্রাফিটা কি স্যার বাদ হবে? এটা আমার দায়িত্ব 100%। আচ্ছা, ওই সেজন্য নিশ্চিন্ত আছি স্যার। ওইটা বললাম তো 100%, ও 100% দায়িত্বটা আমার। আর যাই হোক, জেল যান না খাটা লাগে স্যার, তাহলে হবে আমার। না না, বললাম তো তোমার পর্ণ মনো ওইসব কিছু নাই, পর্ণও নাই, আবার ইয়েও নাই, মানি লন্ডারিংও নাই। জি স্যার, নাই। থ্যাংক ইউ স্যার। তুমি ধরে নাও নাই। ওকে স্যার। স্যার তাহলে আমি ওয়ার্ড মানে ওয়ার্ড নামাজ পড়ে আসছো না? ও ও ও ও মাহা ফান টিভি নামের ইউটিউব চ্যানেলটি মতিউর তার নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলেন। নাজমুল যখন সেই আইডি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিলেন, তখন একটি বার্তা যায় মতিউরের মেইলে। জেল থেকে বেরিয়ে যেটা টের পান মতিউর। এমন অসংখ্য প্রমাণ থাকার পরও মতিউর তার আইডি ফেরত চাওয়ার সাহস করেননি। গোয়েন্দা কর্মকর্তার অজানা হুমকিতে তটস্থ থাকেন সব সময়। আর একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন, আমাকে সে জেলে পাঠাও ক্ষান্ত হননি, আমার একটা চ্যানেল নিয়েও ক্ষান্ত হননি। আমার টিমের একটা ছেলে, নাম হচ্ছে নাসিম। এই নাসিম আমার টিমে কাজ করতো। সে করলো কি, আমার টিমের এই নাসিমকে সে তার কাজ করার জন্য চাপ দিতে লাগলো যে এখন থেকে তুমি আমাকে ভিডিও বানিয়ে দেবা। তাহলে নাসিম যদি নাজমুলকে ভিডিও বানিয়ে দেয়, তাহলে আমার ভিডিও কে বানাবে? জেল থেকে আসার পরে দেখলাম যে শালা টাকাও গেল, জেলও খাটলাম, এখন যদি আমার টিমও সে নিয়ে নেয়, তাহলে আমি কিভাবে চলবো? সে সব সময় চেষ্টা করতো যে আমার টিমের ছেলেপেলে সে নিয়ে তার টিমে কাজ করাবে। যে সংস্থার দায়িত্ব ছিল মতিউরের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের সুরক্ষা দেয়া, সেই সংস্থারই স্বার্থলোভী কর্মকর্তার কারণে গ্রামের ছেলে মতিউরের জীবন এখন বিপন্ন। সরকারের পট পরিবর্তনে রাষ্ট্রের অনেক রদবদল হলেও মতিউরের ভাগ্য নিয়ে খেলা পুলিশ কর্মকর্তার কিছুই হয়নি। অথচ তার উদ্যোগে গ্রামের শতাধিক পরিবারের জীবিকা চলত। শুধু নাজমুলদের মতো সরকারি কর্মকর্তার লোভের কারণে সেটি এখন বন্ধ হওয়ার পথে। আমার যা ইনকাম সব ইউটিউব থেকে, সব বৈধ চ্যানেল। আমি প্রত্যেকটা টাকার হিসাব দিতে পারবো যে আমার এই 1 টাকা কোন অ্যাডোর থেকে ইনকাম করছি আমি। এগুলো আপনারা ওনাকে বলেননি? আমি বলছি, কিন্তু উনি মানে শুনতেই চান না। মানে উনি আমার সাথে এমন আচরণ করেন যেন আমি ডাকাতি করে টাকা ইনকাম করছি। মানে একটা ডাকাতের সঙ্গেও একটা মানুষ এরকম আচরণ করেন না। এইভাবে যদি চলতেই থাকে, তাহলে আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা, এরা ধ্বংস হয়ে যাবে। মানে এই খাত থেকে যত টাকা বাংলাদেশে ঢুকে, এটা তো আর ঢুকবে না। মাঠে এইরকম করে চলতে থাকলে আমি আর 2 থেকে 3 মাস আসি, তারপর থেকে আমার পথ বন্ধ। এভাবে হাজারো তরুণ নষ্ট হয়ে যাবে। ইউটিউবার মতিউর এরই মধ্যে পর্নোগ্রাফি এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 2 মামলায় খালাস পেয়েছেন। তবে 2 বছরের বেশি সময় ধরে ইউটিউব চ্যানেলটি দখলে রাখেন নাজমুল ইসলাম। এই সময়ে মতিউরকে জিম্মি করে ইউটিউব থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেন। তবে অনুসন্ধানের বিষয়টি টের পেয়ে সম্প্রতি ইউটিউব চ্যানেলটি ফেরত দেন গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম। আমি এতদিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলটি ফেরত পেলাম। আজকে থেকে চ্যানেল আমার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অ্যাডসেন্স সে কবে অ্যাড করছিল? জানুয়ারির 25 তারিখে 2023 সালে। হ্যাঁ, মানে জানুয়ারির 25, 2023। আর আজকে হচ্ছে মার্চ 31, 2025। মানে এতদিন পর্যন্ত সে আমার এই ইউটিউব চ্যানেলটি তার অধীনে নিয়ে রাখছিল। ফিরছি আরও একটা বিরতির পর। 5 আগস্ট পট পরিবর্তনের পর আলোচিত গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামও ভুল পাল্টেছেন। অথচ গত 16 বছরে নাজমুল ইসলাম সরকার বিরোধী মত দমনে অনলাইনে পাহারাদারের মূল ভূমিকায় ছিলেন। যা করতে গিয়ে লন্ডনে অবস্থানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শায়েস্তা করার ইচ্ছার কথা জানিয়ে বার্তা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষস্থানীয় এক ব্যক্তিকে। যদিও বর্তমানে নিজেকে বিএনপির অনুসারী প্রমাণে চেষ্টা তদবির করছেন তিনি। গেল 1.5 যুগে সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যায়
অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ভূমিকা লক্ষ্য করা গেছে, যাদের অন্যতম নাজমুল ইসলাম সুমন। বিতর্কিত এই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা হয়েছে, তবে এখনও আইনের আওতায় আসেননি তিনি। 2018 সালে আমি যখন কোটা সংস্কার আন্দোলন করি, সেই সময় আমার কাছ থেকে সাইবারের যারা কর্মকর্তা ছিলেন জোর করে চাপ প্রয়োগ করে বলা চলে, আমি তখন অসুস্থ ছিলাম, আমার পাসওয়ার্ড মেইল নিয়েছে এবং তারপরে আমার পার্সোনাল আইডি এখনও আছে, সেই আইডি কিন্তু তারা ইউজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সবশেষ ভিপি নুরুল হক নূর 2018 কোটা আন্দোলনের মধ্য দিয়ে সবার নজরে আসেন। এরপর থেকে সরকার বিরোধী নানা কর্মকাণ্ডে সামনের কাতারে দেখা গেছে তাকে, যে কারণে রাজনৈতিক হয়রানির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রাইম টার্গেটে পরিণত হন নূর। এরপরও থামেনি তার পথচলা, গঠন করেন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। সরকারের যে নজরদারি এবং নিয়ন্ত্রণ ছিল গোয়েন্দা সংস্থার মাধ্যমে মানুষকে হয়রানি করা, হেনস্থা করা, তাদের টাকা অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নেওয়া, এই ঘটনায় যারা জড়িত ছিল অবশ্যই তাদের কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কখন, কিভাবে এবং কারা আইনশৃঙ্খলা বাহিনীর রোষানলে পড়েছেন তা ততক্ষণ পর্যন্ত জানা যায় না যতক্ষণ না ভুক্তভোগী অভিযোগ করেন কিংবা মামলা করেন। তবে ভিপি নূর ডিবি কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে ঠিকই মুখ খুলেছেন। এই নাজমুল তো আমারও 2018 সালে মেইল পাসওয়ার্ড নিয়েছে এবং আমি তার সহায়তা চেয়েছিলাম যে আমার ফেসবুক আইডিটা রিকভারি করার জন্য, বরঞ্চ সে এমনভাবে সেটা নিয়ন্ত্রণ নিয়েছে আমি আর কিন্তু রিকভারি করতে পারি নাই। আমার মতো মানুষ যদি এরকম ভুক্তভোগী হতে পারি, তাহলে অন্য অ্যাক্টিভিস্ট কিংবা ইউটিউবার কিংবা ফ্রিল্যান্সার তাদের সাথে কি করতে পারে সেটা তো বলার অপেক্ষা রাখে না। অনতিবিলম্বে আমি তাকে গ্রেপ্তার করে সে আরও যাদেরকে হয়রানি করেছে তাদের প্রতিকারের দাবি জানাচ্ছে। রাজনীতিতে নাম লেখানোর পর ভিপি নূর কতবার হেনস্থা হয়েছেন তা হিসাব করেই বলতে হবে। একইভাবে আন্দোলন করতে গিয়েও মার খেয়েছেন একাধিকবার। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তাকে আইনের আওতায় আনার এই দাবি অন্য নির্যাতিতদের জন্য শক্তি এবং সাহস যোগাবে। অনুসন্ধানে পাওয়া তথ্য উপাত্ত নিয়ে কথা বলতে ডিসি নাজমুলের সাথে কয়েক দফায় যোগাযোগ করে টিম সার্চলাইট, তবে রাজি হয়েও শেষ পর্যন্ত বক্তব্য দেননি। উল্টো টিম সার্চলাইটের প্রতিবেদনটি বন্ধে নানা মাধ্যমে চেষ্টা তদবির চালাতে থাকেন। ভাবির সাথে প্রথম পরিচয় কিভাবে? আমরা আসলে প্রথম পরিচিত হয়েছিলাম সাইবার অপরাধ দমনের নামে সমালোচিত এই কর্মকর্তা এতটাই বেপরোয়া ছিলেন যে বিরুদ্ধ মত বা দলের যে কারো আইডি ব্লক কিংবা তার বিরুদ্ধে মিথ্যা সংঘবদ্ধ প্রচারণা চালাতে গিয়ে নিজেই হয়ে উঠেছিলেন সাইবার জগতের দানব। কেমন আছেন? মিডিয়া জগতের তারকাদের নিয়েও বসাতেন দরবার। সমঝোতার নামে তাদের অনেকের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে, যদিও লোকলজ্জা ও মানসম্মানের ভয়ে তাদের কেউ মুখ খুলছেন না। তবে আইনি ব্যবস্থা নিলে অনেকেই মুখ খুলবেন এমন কথাও জানিয়েছেন কেউ কেউ। তাই রাষ্ট্রকেই গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের অপরাধের যথোপযুক্ত বিচারে ভূমিকা নিতে হবে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।